বিসমিল্লাহির রহমানির রাহিম। আমার প্রিয় শিক্ষার্থীরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট সাবজেক্টের ফোর্থ ইয়ারের স্টুডেন্টদেরকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি নুরুল আলম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই অনলাইন প্রোগ্রামে তোমাদেরকে আমার অভিবাদন গ্রহণ করো। ওয়েলকাম টু অনলাইন ভিডিও লেকচার, ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ। Welcome to the National University online class. During this pandemic, I feel proud to be the part of National University online video class. Lecture as a resource person. This is National University campus. আজকে আমরা যে কোর্সে ক্লাস নেব বা যে সাবজেক্টের সেটা নিয়ে একটু বলি। সাবজেক্ট ম্যানেজমেন্ট প্রোগ্রাম বিবিএ অনার্স 4th ইয়ার, কোর্স কোড 242615। নেম অফ কোর্স বাংলাদেশ ইকোনমি। Lecture 5, title of the lecture Economic Development. Presented by Nurul Alam, Associate Professor Management, Government Edward College, Pabna. Email nur91pub@gmail.com. This is Nurul Alam. এটা আমার ছবি, দুই ছবি মিলালেই হয়ে যাবে। ওকে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের গেট এবং জাতীয় বিশ্ববিদ্যালয় এবং আমাদের বীর শহীদদের, বীর মুক্তিযোদ্ধা, বীর শহীদ এবং দের অর্জিত রক্তের বিনিময়ে অর্জিত লাল সবুজের মাঝে আমাদের দেখতেই পাচ্ছ যে একটা মুক্তিযোদ্ধাদের। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। শিখন ফল, আজকের ক্লাসে আমরা কি কি শিখবো, এটা হচ্ছে শিখন ফল। দেখি কি কি আছে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনা, এরপরে আছে শিখবো আমরা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের পূর্ব শর্ত কি কি বিদ্যমান আছে সেটা আমরা জানবো। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের পরিমাপের সূচক কি কি সেটা আমরা জানবো। অর্থনৈতিক উন্নয়নের পদ্ধতি কি কি সেটা আমরা জানবো। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনা। আমার প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে বলে রাখি যে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনা, এই যে অর্থনৈতিক উন্নয়নের যে সম্ভাবনা, ঠিক সেটা যে আলোচনা করার আগে আমরা একটু আলোচনা করে দেখে আসি যে আসলে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন কতটুকু অর্জিত হয়েছে বা কতটুকু অর্জিত হওয়ার সম্ভাবনা, সেটা নিয়ে আমরা একটু দেখে আসি আগে। রিজার্ভ পণ্য, শ্রমশক্তি রপ্তানি, রাজস্ব আদায় বৃদ্ধি, জিডিপি প্রবৃদ্ধি, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, মাথাপিছু আয় বৃদ্ধি, দারিদ্র্য হ্রাস, কৃষি ও শিল্পে উন্নতি সহ সব সূচকে উন্নতি বা ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। আমার প্রিয় শিক্ষার্থীরা, আমাদের যদি এই অবস্থা হয় যে অলরেডি আমরা অর্থনৈতিক উন্নয়নে এতগুলি সাফল্য অর্জন করতে পেরেছি, তাহলে সেই বাংলাদেশ একসময় অর্থনীতিতে কোন জায়গায় যাবে, কি অবস্থা হবে, আমরা সহজে অনুমান করতে পারি। যে আমরা রিজার্ভ বৃদ্ধি করতে পেরেছি, পণ্য শ্রমশক্তি রপ্তানি করতে পেরেছি, রাজস্ব আদায় বৃদ্ধি করতে পারছি, জিডিপি প্রবৃদ্ধি পাচ্ছি, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারছি, মাথাপিছু আয় বৃদ্ধি পাচ্ছে। এই মাথা নয়, মানে সবার মাথাপিছু আয় বৃদ্ধি পাচ্ছে, দারিদ্র্য হ্রাস পাচ্ছে, কৃষি ও শিল্পে উন্নতি হচ্ছে। তাহলে এই বাংলাদেশ সামনে কৃষি উন্নয়নে কোন জায়গায় যাবে, আমরা সেটা একটু যাচাই করবো এবং সেটা একটু দেখব। কোন পথে যাবে বাংলাদেশ, বা বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়নে কোন জায়গায় যাবে, কোন জায়গায় যাওয়ার আমরা স্বপ্ন দেখি, কোন পথে যাবে বাংলাদেশ। 2021 স্বাধীনতার 50 বছর
মধ্য আয়ের দেশ যে পরিণত হওয়ার সব ধরনের সুযোগ রয়েছে বাংলাদেশের বিশ্ব ব্যাংক এটা আরো অনেক আগে বলেছিল, আর ইতিমধ্যে আমরা মধ্যম আয়ের দেশে চলে গিয়েছি। এই যদি আমাদের অবস্থা হয় যে আমরা অলরেডি যেটা আমাদের টার্গেট ছিল 21 সাল 2021, সেটা আমরা সেই 2021 সাল আসার আগেই আমরা সেটা অর্জন করতে সক্ষমতা হয়েছি। এবার আসি আমরা 2030 সালে কোন জায়গায় যাব। বাংলাদেশ সহ বিশ্বের 11টি সম্ভাবনার দেশ, বাংলাদেশ সহ বিশ্বের 11টি সম্ভাবনাময় দেশ সামগ্রিকভাবে ইউরোপীয় ইউনিয়নের 27টি দেশকে ছাড়িয়ে যাবে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্স কাউন্সিল। আমার প্রিয় শিক্ষার্থীরা, তাহলে বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়নে কোন জায়গা যাবে সেটা আমরা সহজেই অনুমান করতে পারছি যে যুক্তরাষ্ট্রের একটা ন্যাশনাল ইন্টেলিজেন্স কাউন্সিল কি বলছে যে আমরা ইউরোপীয় ইউনিয়নের 27টি দেশকে ছাড়াই যাব। এবার আসি 2050 সালে তাহলে আমরা কোন জায়গায় যাব। উদীয়মান অর্থনীতির দেশ বাংলাদেশ প্রবৃদ্ধির দিক থেকে পশ্চিমা দেশগুলো ছাড়িয়ে যাবে। ব্রিটিশ জাতীয় দৈনিক গার্ডিয়ান, তাহলে ব্রিটিশের গার্ডিয়ান একটা পত্রিকা যেটা ওয়ার্ল্ড ফেমাস, তারা কি বলছে 2050 সালে আমরা পশ্চিমা বিশ্বকেও ছাড়ায় যাব। ডিয়ার স্টুডেন্ট, আমাদের এই যদি অবস্থা হয় তাহলে আসলেই আমরা অর্থনৈতিক উন্নয়নে সম্ভাবনা দেশগুলি এই সম্ভাবনা খাতগুলি কি কি আছে সেগুলি নিয়ে আমরা আলোচনা করব। সেগুলি আমাদের আলোচনার মূল বিষয়। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, তাই না? বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনাময়, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনা। ওকে, তাহলে সম্ভাবনার মধ্যে কি কি আছে? বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনার মধ্যে কি কি আছে? বৈদেশিক বিনিয়োগের সম্ভাবনা। বৈদেশিক বিনিয়োগ কি? যে বিভিন্ন দেশ বিভিন্ন খাতে আমাদের দেশে যে উন্নয়নের জন্য বিনিয়োগ করে থাকে সেটাকেই বৈদেশিক বিনিয়োগ সম্ভাবনা বলা হয়েছে। বৈদেশিক বিনিয়োগ কেন? আমরা যেহেতু মধ্যম আয়ের দেশ, আমরা এখনো অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হই নাই, এই জন্য আমাদের বিভিন্ন খাতে বিভিন্ন দেশে বিনিয়োগ করার সামর্থ্য আছে, এর সুযোগ আছে, সেটাকেই বলা হয়েছে বৈদেশিক বিনিয়োগের সম্ভাবনা। যেহেতু বিদেশি বিদেশি বিনিয়োগের সম্ভাবনা আছে, তাহলে এই বিদেশি তো বিনিয়োগ করবে বিভিন্ন বিভিন্ন খাতে, তাই না? তাহলে সেই খাতগুলি কি সেটা আমরা আলোচনা করব। এবং পাশাপাশি আমরা এটাও যাই যে বাংলাদেশ 2020 এ লং রান প্রসপেক্টিভ স্টাডি শীর্ষক সাম্প্রতিক বিশ্ব ব্যাংকের দীর্ঘমেয়াদী প্রেক্ষিতে সমীক্ষা রিপোর্ট অনুযায়ী 2020 সাল নাগাদ বাংলাদেশ কমপক্ষে 800 কোটি মার্কিন ডলার প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ আসার সম্ভাবনা রয়েছে, যা ইতিমধ্যে যদি হয় তাহলে খুব শীঘ্রই চলে আসবে। মানব সম্পদ এবং প্রাকৃতিক সম্পদের টেকসই উন্নয়নের দীর্ঘমেয়াদী কৌশল গ্রহণ করতে পারবে। তাহলে এই বৈদেশিক বিনিয়োগের সম্ভাবনাময় খাতগুলি কি কি আছে সেটা আমরা যাই। তেল ও গ্যাস বিনিয়োগের ক্ষেত্রে আমাদের বাংলাদেশের তেল ও গ্যাসের একটা ভালো খনি আছে, সেটা আমরা জানি কম বেশি। ইতিমধ্যে আমেরিকা যেটা যুক্তরাষ্ট্র আমাদের দেশের এনার্জি সেক্টরে সরাসরি বিনিয়োগ 0 থেকে প্রায় 500 কোটি মার্কিন ডলারে উন্নীত করেছে। অতিরিক্ত আরো তারা তেল গ্যাস ক্ষেত্রে বিনিয়োগ করতে আগ্রহী। যুক্তরাষ্ট্রের পাশাপাশি যুক্তরাজ্য আগ্রহ প্রকাশ করেছে এবং আগামী 4 বছরে 200 কোটি ডলারে পৌঁছাতে পারবে, যা বাংলাদেশের ভবিষ্যতে আশাবাদী হতে সমর্থন যোগাবে। এরপরে কি আছে সে খেয়াল খাতটা দেখি। বস্ত্র শিল্প ও বিনিয়োগের সম্ভাবনা। বস্ত্র শিল্প ও বিনিয়োগের সম্ভাবনা আমরা ইতিমধ্যে জানি যে বস্ত্র শিল্পে বাংলাদেশের অবস্থানটা কি, এবং বাংলাদেশ বস্ত্র শিল্পে অলরেডি যে সাফল্য অর্জন করেছে সেটা নতুন করে বলার কিছু নেই। বাংলাদেশের জাতীয় আয়ের সিংহভাগই আসে এই খাত থেকে, যেটা বস্ত্র শিল্প আছে। তৈরি পোশাক এর বিপুল চাহিদা থাকায় দেশ বিদেশি প্রচুর বিনিয়োগকারীরা বাংলাদেশের
বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছি এবং দেশ বিদেশি বিনিয়োগকারী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এই খাতে বাংলাদেশের অবদানের উত্তরোত্তর গতি বৃদ্ধি পাচ্ছে। ইপিজেড ও বিনিয়োগের সম্ভাবনা। ইপিজেডটা কি? এক্সপোর্ট প্রসেসিং জোন। ইপিজেড বিনিয়োগের জন্য ইউরোপ, আমেরিকা সহ বিভিন্ন দেশের বিনিয়োগকারীরা বাংলাদেশে শিল্প অঞ্চল গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেছে। ইতিমধ্যেই আমরা জানি দক্ষিণ কোরিয়ার একটি বহুজাতিক কোম্পানি চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরে ইপিজেড নির্মাণ করেছে, যে এই থেকে অনুমান করা যায় যে বাংলাদেশ শিল্প যুগের পদার্পণ করেছে। যে শিল্প যুগের পদার্পণ করেছে সেটা বাংলাদেশ একসময় খুব সম্ভাবনাময় এবং খুব ভালো একটা জায়গায় চলে যাবে। এরপরে আসি কৃষিভিত্তিক শিল্পে বিনিয়োগের সম্ভাবনা। আমরা জানি যে কৃষিভিত্তিক শিল্প যেটা আমাদের দেশে অর্থনৈতিক নির্ভর, যেহেতু আমাদের অর্থনীতি কৃষি নির্ভর, তাই এই কৃষির ক্ষেত্রে অপরিসীম একটা আছে। আমরা জানি খুব সম্প্রতিকালে বাংলাদেশের সফরকালে ফিলিপাইনের প্রেসিডেন্ট ফিদেল রামোস বলেছিলেন যে কৃষি ও কৃষিভিত্তিক বিনিয়োগের অপার সম্ভাবনা রয়েছে। আমরা জানি ইতিমধ্যে উচ্চ ফলনশীল ধান বীজের কারণে আমাদের খাদ্যশস্য বা চালের চাহিদা প্রায় আমরা আমাদের যেটা দরকার সেটা আমরা সম্পূর্ণতা অর্জন করতে পেরেছি। আমরা ইতিমধ্যেই তৈলবীজ, আখ, তুলা, আলু, গম উৎপাদনেও বৃদ্ধি পেয়েছে নাটকীয়ভাবে, এটা আমরা সবাই জানি। এই যে কৃষিক্ষেত্রে আমাদের যে উন্নয়ন, এটাও অনেক আগায় গেছে। এরপরে 2 নম্বর কি আছে? জনশক্তি রপ্তানি। জনশক্তি রপ্তানিতে আমরা জানি যে আমরা যে রেমিটেন্স পাই সেটা আমাদের জাতীয় আয়ের অনেক বড় একটা অংশ। আমাদের জাতীয় আয়ের বস্ত্র শিল্প এবং এই জনশক্তি রপ্তানি অনেক বড় একটা রপ্তানি। মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশ থেকে দক্ষ এবং প্রশিক্ষণপ্রাপ্ত নার্স এবং তথ্য প্রযুক্তিদের প্রচুর চাহিদা রয়েছে। আমরা এও জানি যে যুক্তরাষ্ট্রের চাহিদার নার্স ও প্রযুক্তি যদি আমরা পাঠাতে পারি, প্রচুর বৈদেশিক মুদ্রা, যা বিলিয়ন বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো। জাপান, জার্মানি, তাইওয়ানও আমাদের এই তথ্য প্রযুক্তিবিদ এবং দক্ষ শ্রমিকের প্রচন্ড চাহিদা রয়েছে। জার্মানি সহ শিল্প উন্নয়ন দেশগুলো আমাদের দেশে জনশক্তির দিকে একটা হাতছানি দিচ্ছে এবং আমাদের বাংলাদেশের দক্ষ তথ্য প্রযুক্তিবিদ নেওয়ার জন্য জার্মান বেশ বড় একটা অফার করেছে। আমরা জানি মালির প্রেসিডেন্ট বাংলাদেশ সফরের সময় সেখানে জমি আবাদের জন্য বাংলাদেশের কৃষকদের নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। তাহলে জনশক্তিটা আমরা কোন পর্যায়ে নিয়ে গেছি যে আমাদের কৃষকও তাদের দক্ষতা সম্ভাবনাময়ী যে জায়গা মালিতে তারা নিয়ে যা সে কৃষি উৎপাদন করছে। ইতিমধ্যে আমরা জানি আফ্রিকার বেশ কিছু দেশে আমাদের দেশের কৃষকরা যায় কৃষি উৎপাদন করছে। তাহলে আমাদের কৃষকও যদি আমরা রপ্তানি করতে পারি তাহলে আমাদের বৈদেশিক মুদ্রা অনেক সম্ভাবনাময় একটা জায়গা নিয়ে যেতে পারবো। এরপরে আসে সম্ভাবনাময় প্রাকৃতিক সম্পদ। তথ্য প্রযুক্তি মানব সম্পদ উন্নয়ন, তথ্য প্রযুক্তি নির্ভর মানব সম্পদ উন্নয়ন। আমরা ইতিমধ্যে দেখলাম যে আমাদের মানব সম্পদকে যদি তথ্য প্রযুক্তি ও দক্ষ মানব সম্পদে রূপান্তরিত করতে পারি এবং আমরা যদি আরো তাদেরকে প্রশিক্ষণ এবং শিক্ষার মাধ্যমে গড়ে তুলতে পারি, আমাদের প্রচন্ড একটা আয় হবে। সম্ভাবনা প্রাকৃতিক সম্পদ, আমাদের প্রাকৃতিক সম্পদের যে সম্পদশালী তার মধ্যে আমাদের আছে জ্বালানি খনিজ সম্পদের মধ্যে প্রাকৃতিক গ্যাস, কয়লা, চুনাপাথর, চীনামাটি, কঠিন শিলা, খনিজ বালি, কাঁচা বালি, খনিজ তেল। আমরা ইতিমধ্যে জানি, আমরা যারা অর্থনীতি পড়ছি বা অর্থনীতি জানি, যে দেশ প্রাকৃতিক সম্পদে যত বেশি পরিপূর্ণ সে দেশ অর্থনৈতিকভাবে তত বেশি সম্পদশালী। তাহলে আমাদের প্রাকৃতিক সম্পদটাও আমরা অনেক দিক দিয়ে আগায় যাব এবং অনেক সম্পদশালী হব।
ইনশাল্লাহ আমরা অনেক অর্থনৈতিকভাবে আমাদের অনেক সম্ভাবনাময় আছে। মৎস্য সম্পদ, বাংলাদেশের জাতীয় আয়ের প্রায় 4.4% আসে মৎস্য থেকে। বাংলাদেশের মোট 67টি চিংড়ি যা বিদেশে রপ্তানি হয়। এই চিংড়ির মধ্যে আছে গলদা এবং লোনাপানির বাগদা। এই চিংড়িকে কিন্তু অনেক সময় হোয়াইট গোল্ড হিসাবে বলা হতো। তাহলে আমাদের যে চিংড়ি মৎস্য খাতের যে এত সম্ভাবনাময় একটা খাত, সেটা আমরা বুঝতে পারছি। সামুদ্রিক সম্পদের সম্ভাবনা, আমরা জানি আমাদের 711 কিলোমিটার উপকূল রেখা, যার উপকূল থেকে সমুদ্র অভ্যন্তরে 322 কিলোমিটার পর্যন্ত সমুদ্রের ব্যাপ্তি। এখান থেকে আমাদের সমুদ্রের মুক্তা, তারপর নুড়ি পাথর, কোবাল, ঝিনুক, শামুক এবং সহ অনেক মূল্যবান সামুদ্রিক সম্পদ আমাদের আছে, যেটা আমাদেরকে অনেক অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী করবে। পর্যটন শিল্পের সম্ভাবনা, আমাদের পর্যটন শিল্পের সম্ভাবনাও বেশ প্রচন্ড পরিমাণ রয়েছে। আমাদের যেহেতু প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বলা হয় এই বাংলাকে, এই বাংলায় পর্যটন শিল্পের যদি ডেভেলপ করা যায় তাহলে আমাদেরকে অনেক আগায় যাবে। এই পর্যটন শিল্পের সম্ভাবনা সম্পর্কে পর্যটন সংস্থার মহাসচিব ফ্রান্সিসকো ফ্রাঙ্কলি বাংলাদেশ সফরকালে বলেছিলেন, বাংলাদেশের পর্যটন শিল্পের বিপুল সম্ভাবনা, অসাধারণ সৌন্দর্য মণ্ডিতপূর্ণ দেশ। আমাদের এই মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি হবে, দারিদ্র্য বিমোচন হবে এবং বিশেষ করে রুট লেভেল পাহাড়ি অঞ্চল, সমুদ্র অঞ্চল, যেসব অঞ্চলগুলি উন্নয়ন হয়নি সেসব অঞ্চলগুলিও আরো উন্নয়ন হওয়া সম্ভব। প্রযুক্তিগত উন্নয়ন, আমাদের ইতিমধ্যে জানি যে আমাদের প্রযুক্তি উন্নয়নের সম্ভাবনা রয়েছে। আমরা ইতিমধ্যে আমাদের দেশের তৈরি মোবাইল এবং কিছু কম্পিউটার অ্যাক্সেসরি আমরা বিদেশে রপ্তানি করতে পারছি, এই উন্নয়নেও আমাদের সম্ভাবনা রয়েছে। হস্তশিল্পের সম্ভাবনা, আমরা জানি আমাদের গ্রাম পর্যায়ের নারী শ্রমিকরা এই হস্তশিল্পের সাথে জড়িত, এটারও একটা ভালো সম্ভাবনা রয়েছে এবং বিদেশের প্রচুর চাহিদা রয়েছে। উন্নত যোগাযোগ ব্যবস্থা, আমাদের যোগাযোগ ব্যবস্থা আরো উন্নয়ন করা সম্ভব এবং সেটাই আমাদের আগায় নেবে। অর্থনৈতিক উন্নয়নের পূর্ব শর্ত, কোন দেশ যদি অর্থনৈতিক উন্নয়ন করতে চায় তাদের কি কি শর্ত আছে বা কি কি শর্ত পালন করা দরকার, সেটা নিয়ে আমরা এবার আলোচনা করব। অর্থনৈতিক পূর্ব শর্ত, একটা দেশ যদি অর্থনৈতিকভাবে উন্নয়ন করতে চায় তাদের পূর্ব শর্তের মধ্যে একটা পূর্ব শর্ত। সেই পূর্ব শর্তের মধ্যে কি কি আছে আমরা যাই। দক্ষ জনশক্তি, 2 নম্বরে কেন আলোচনায় আসলাম সেটা একটা প্রশ্ন, তাই না? ফার্স্ট কথা, দক্ষ জনশক্তি আমার দরকার। দক্ষ জনশক্তি যদি না থাকে তাহলে আমার যত ভালো প্রাকৃতিক সম্পদ থাক, আমার জনসম্পদ যদি অনেক কিছু থাকে তাহলে আমরা সেই সম্পদকে কাজে লাগাতে পারবো না। সুতরাং দক্ষ জনশক্তিটা আমার খুব বেশি দরকার। কেন এটা 2 নম্বরে আলোচনা করছি, তাহলে 1 নম্বরে কি ছিল? প্রাকৃতিক সম্পদ। এই প্রাকৃতিক সম্পদকে কাজে লাগানোর জন্য দরকার দক্ষ জনশক্তি। ক্লিয়ার? আমাদের দক্ষ জনশক্তি দরকার। এখন ধর কি অর্থনৈতিক উন্নয়নের আরেকটা শর্ত হচ্ছে মূলধন গঠন। মূলধন গঠন যদি না করতে পারো তুমি আরো উৎপাদন করতে পারবে না, উৎপাদন না করলে ভোগ সঞ্চয় কোনোটাই হবে না এবং মানুষের কাজেও লাগাতে পারবে না। দক্ষ উদ্যোক্তা শ্রেণী দরকার, খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, বর্তমান খুব বিষয় জিনিস, যে প্রাকৃতিক সম্পদ কাজে লাগাবে, দক্ষ জনশক্তি গড়ে তুলবে, মূলধন গঠন করবে, সবকিছুর জন্য দরকার দক্ষ উদ্যোক্তা। একজন ভালো উদ্যোক্তা সে মূলধন গঠন করে, দক্ষ জনশক্তি তৈরি করে, প্রাকৃতিক সম্পদ কাজে লাগে। সুতরাং দক্ষ উদ্যোক্তাটা খুব বেশি দরকার। দক্ষ উদ্যোক্তা যদি আমরা শ্রেণী তৈরি করতে পারি তাহলে একসময় আমরা অনেক আগায় নিতে পারবো। তাহলে অর্থনৈতিক শক্তির মধ্যে দক্ষ উদ্যোক্তাও আমাদেরকে করতে হবে। কাঠামোগত পরিবর্তন, আমাদের যদি কাঠামোগত পরিবর্তন না হয়, অবকাঠামোর উন্নয়ন না হয়, তাহলে অর্থনৈতিক উন্নয়ন করা সম্ভব নয়। কারণ শুধু অর্থ দিয়েই সবকিছু হয় না, কাঠামোগত পরিবর্তনও করতে হবে। অর্থনৈতিক অবকাঠামো, অর্থনৈতিক অবকাঠামো কি? যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন,
তারপর পরিবহন, এই যে বিষয়গুলি, এইগুলি আমাদের উন্নয়ন করতে হবে। এরপরে কি দরকার? প্রযুক্তিগত কারিগরি শিক্ষার প্রসার। এখন আমরা জানি আমাদের সারা বিশ্ব এখন প্রযুক্তি নির্ভর দেশ হিসাবে গড়ে উঠছে, বিশ্ব গড়ে উঠছে। আমরা জানি গ্লোবালাইজেশনের যুগে কারিগরি এবং প্রযুক্তি নির্ভর যদি আমরা মানব সম্পদ গড়ে না তুলতে পারি বা কোনো দেশ যদি গড়ে না তুলতে পারে, তাহলে সেই দেশ পিছিয়ে যাবে। সুতরাং অবশ্যই প্রযুক্তি ও কারিগরি শিক্ষার প্রসার থাকতে হবে, এবং এই শিক্ষায় শিক্ষিত না হলে গ্লোবালাইজেশনের বিশ্বে তাদের টিকে থাকা মুশকিল। সুতরাং অর্থনৈতিক উন্নয়নের অন্যতম শর্ত আরেকটি প্রযুক্তি ও কারিগরি শিক্ষার প্রসার ঘটানো। প্রতিযোগিতামূলক বাজার। অবশ্যই যে আমাকে যে বাজার আছে সেই বাজারে ঢুকতে হবে, যেটা প্রতিযোগিতামূলক বাজার। এই প্রতিযোগিতামূলক বাজার যদি আমরা না ঢুকতে পারি, তাহলে আমরা কোনো অবস্থাতেই আগাতে পারবো না। কারণ একটা জিনিস জানি যে বাজারে একচাটি আধিপত্য থাকলে উৎপাদন হ্রাস পায় এবং বেশি দামে বিক্রয় করতে হয়। এই জন্য অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে অবশ্যই প্রতিযোগিতামূলক বাজার সৃষ্টি করতে হবে। বাজারে প্রতিযোগিতা থাকলে উৎপাদন বৃদ্ধি পায় এবং সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত হয়। এতে কর্ম নিয়োগ স্তরও জাতীয় আয় বৃদ্ধি পায়। প্রশিক্ষণ। অবশ্যই প্রশিক্ষণটা কি? যে বর্তমান এবং ভবিষ্যতের যে কর্মসূচি প্রযুক্তি আসবে, সেগুলি যথাযথ ব্যবহার করার উপযোগী করে গড়ে তোলাই প্রযুক্তি। সুতরাং গ্লোবালাইজেশনের যুগে, বিশ্বায়নের যুগে প্রশিক্ষণ অবশ্যই খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। বিনিয়োগের অনুকূল পরিবেশ। অবশ্যই বিনিয়োগ করার অনুকূল পরিবেশ যদি না থাকে, তাহলে কিন্তু কেউ বিনিয়োগ করবে না। কারণ যদি রাজনৈতিক বা অস্থিতিশীল অবস্থা থাকে, তাহলে কেউই বিনিয়োগ করতে চায় না। সুষ্ঠু নীতিমালা প্রয়োগ। অবশ্যই নীতিমালাটাও সুষ্ঠু হতে হবে এবং সেখানে যথাযথ প্রয়োগ করতে হবে যে সুষ্ঠু নীতিমালা আছে কিনা। যদি সুষ্ঠু নীতিমালা না থাকে, তাহলে কিন্তু কেউ সহজে বিনিয়োগ করতে আসে না। কারণ সেখানে বিনিয়োগ করতে আসে যেখানে নীতিমালা সুষ্ঠু আছে। অর্থনৈতিক উন্নয়নের জন্য সুষ্ঠু নীতিমালা প্রয়োজন এবং তার সফল বাস্তবায়ন দরকার। যেমন সরকার যদি শ্রমনীতি, শিল্পনীতি ইত্যাদি না করে, ঘন ঘন নীতিমালা পরিবর্তন করে, তাহলে কিন্তু কোনো অবস্থাতেই উন্নয়ন সম্ভব নয়। এরপরে কি আছে? অর্থনৈতিক পূর্ব শর্ত। অর্থনীতির মধ্যে কি? সামাজিক ও ধর্মীয়। সামাজিক ও ধর্মীয়টা কি? সামাজিক ও ধর্মীয় হচ্ছে সামাজিক কুসংস্কার এবং ধর্মীয় কুসংস্কার। আমরা জানি ধর্মীয় কুসংস্কার থাকলে কোনো অবস্থাতেই সে দেশের অর্থনীতি আগাতে পারে না, এবং কোনো অবস্থাতেই সেই দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হতে পারে না। সমাজে কুসংস্কার ও ধর্মীয় গোঁড়ামির পরিমাণ বেশি, সে দেশে অর্থনৈতিক উন্নয়ন যথাযথভাবে সম্ভব নয়। যেসব দেশে সামাজিক কুসংস্কার ও ধর্মীয় গোঁড়ামি মুক্ত, সেসব দেশ সমাজে অর্থনৈতিক উন্নয়নে গতিশীল বেশি। আমি ছোট্ট একটা উদাহরণ দিই। মালয়েশিয়া এই যে উন্নয়নে হয়েছে, আমি মালয়েশিয়াকে জিজ্ঞাসা করছি, এক নাগরিককে জিজ্ঞাসা করেছিলাম যে আপনার কি? আমরা আমাদের সবচেয়ে প্রথম বড় পরিচয় আমরা মালয়েশিয়ান, তারপরে হচ্ছে আমাদের অন্য কিছু। তারা কিন্তু ধর্মীয় আলোচনার বাইরে যায়নি, তারা ধর্মীয় গোঁড়ামির মধ্যে থাকেনি, তারা সামাজিকভাবে একত্রিত হয়েছে, বিধায় তারা আজকে মালয়েশিয়া রূপান্তরিত হয়েছে। জনগণের দৃষ্টিভঙ্গি। জনগণের দৃষ্টিভঙ্গিটা কি? জনগণের দৃষ্টিভঙ্গি যদি তাদের আত্মপ্রত্যয়ী হয়, উন্নয়নের প্রতি গভীর আগ্রহী হয়, তাহলে দ্রুত অর্থনৈতিক উন্নয়ন দরকার সম্ভব। অতিমাত্রায় অদৃষ্টি এবং অলস হয়, তাহলে তারা তো সেই দেশ কিন্তু উন্নয়ন সম্ভব নয়। যেমন আমরা সবাই জানি জাপানিরা প্রচুর পরিশ্রমী, ঠিক পরিশ্রমী জাতি হিসাবে জাপানিরা আজকে এই জায়গায় গেছে। সুতরাং অর্থনৈতিক উন্নয়নের জন্য ব্যাপক অংশগ্রহণ করতে হবে, আর এই জন্য জনগণের দৃষ্টিভঙ্গিটাও অনেক বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সামাজিক অবকাঠামো। সামাজিক অবকাঠামোটাও আগাতে হবে। সামাজিক অবকাঠামো কি? শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, পার্ক, অবসর বিনোদন কেন্দ্র, এগুলোও, কারণ একজন পরিশ্রমী মানুষ, তার বিনোদনের জন্য একটু পার্ক দরকার, আবার তার সেবা সুস্থতার জন্য হসপিটাল দরকার। সামাজিক
প্রতিষ্ঠানও পূর্ব অবকাঠামো উন্নয়ন করা দরকার। জাতীয় নেতৃত্ব খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, একটু আগে যেটা আলোচনা করলাম, মালয়েশিয়ার জাতীয় নেতৃত্বের কারণেই মাহাথির মোহাম্মদের নাম স্বর্ণাক্ষরে লেখা। তাদের ইতিহাসে মাহাথির মোহাম্মদ ঠিক জাতীয় নেতৃত্বের কারণেও কিন্তু অর্থনৈতিক উন্নয়ন সম্ভব এবং অর্থনৈতিক উন্নয়নই অন্যতম একটা শর্ত। এরপরে কি? রাজনৈতিক স্থিতিশীলতা। আমাদের অবশ্যই এটা বিবেচনা করতে হবে, রাজনৈতিক স্থিতিশীলতা অর্থনৈতিক উন্নয়নের অন্যতম পূর্ব শর্ত। যেখানে রাজনৈতিক স্থিতিশীলতা নেই সেখানে অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। দুর্নীতিমুক্ত সমাজ, আমার কাছে এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় মনে হয়, যে দুর্নীতি না থাকলে আমরা অনেক আগায় যাব, এবং যেসব দেশে দুর্নীতি যত বেশি সে দেশ অর্থনৈতিকভাবে উন্নয়ন সেভাবে করতে পারে না। সুতরাং অর্থনৈতিক উন্নয়নটাও খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। অর্থনৈতিক উন্নয়নের পূর্ব শর্ত বাংলাদেশে কতটুকু বিদ্যমান? এত সময় আলোচনা করলাম যে অর্থনৈতিক উন্নয়নের জন্য কি কি পূর্ব শর্ত আছে, এখন বাংলাদেশে কোনটা কোনটা বিদ্যমান আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। প্রাকৃতিক সম্পদ, আমাদের সমুদ্র আছে, আমাদের পাহাড়ি অঞ্চল আছে, আমাদের প্রাকৃতিক সম্পদ আছে, আমাদের ভূমি উর্বর। এই প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি উর্বর জমিতে আমাদের প্রাকৃতিক সম্পদের গুরুত্ব এবং এর ব্যবহার আমরা যথাযথ করতে পারলে আমরা অনেক যাব। আমাদের জানি আমাদের তেল এবং কয়লা খনি আছে, এসব প্রাকৃতিক সম্পদের কাম্য ব্যবহার নিশ্চিত করতে হবে। মানব সম্পদ, আমাদের মানব সম্পদ কতটা এখন দক্ষতা অর্জন করতে পারছে, যা মানব সম্পদের চাহিদা ইতিপূর্বে আমরা আলোচনা করেছি, যে আমাদের দেশের মানব সম্পদটা অনেক বেশি এখন তথ্য প্রযুক্তি নির্ভর হচ্ছে, দক্ষ হচ্ছে, নার্স হচ্ছে, ডাক্তার হচ্ছে, প্রকৌশলী হচ্ছে। আমাদের মানব সম্পদটাও অনেক ভাবেই আগায় যাচ্ছে, এটা আমাদের ক্ষেত্রে বিদ্যমান। মূলধন গঠন, আমাদের দেশে সম্পদ সঞ্চয় বৃদ্ধি পাচ্ছে, আমরা অলরেডি মূলধন গঠন করতেও পারতেছি। আমাদের যে দেশ সঞ্চয় ও জাতীয় সঞ্চয় হার জিডিপি তাতে 23.43% এবং 30.54%, যা প্রয়োজনের তুলনায় খুবই কম, আরো বৃদ্ধি করতে হবে। সেই জন্য জনগণকে সঞ্চয় বৃদ্ধির অনুপ্রাণিত করতে হবে। এতে মূলধন গঠনের হার বৃদ্ধি পাবে এবং ত্বরান্বিত হবে। উদ্যোক্তা শ্রেণী তৈরি, ইতিমধ্যে জানি যে বাংলাদেশের উদ্যোক্তা তৈরির জন্য সরকারও পদক্ষেপ নিয়েছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো তাদের পাঠ্যসূচিতেও উদ্যোক্তা তৈরি যাতে হয় সেই ব্যবস্থা রাখছে এবং সেটাও হচ্ছে। প্রযুক্তি ও কারিগরি কৌশল, বাংলাদেশ এখন প্রযুক্তিতে এবং কারিগরি কৌশলের দিকেও আগাচ্ছে এবং এদিকেও অনেক অবস্থান তৈরি করতে পেরেছি। আমরা যেটা ইতিমধ্যে আলোচনা করেছি যে বাংলাদেশে মোবাইল শিল্প, মোবাইল তৈরি করছে, কম্পিউটার অ্যাক্সেসরি তৈরি করছে, এদিক দিয়েও বাংলাদেশ অনেক আগায় যাচ্ছে। শিক্ষার দিক দিয়েও আমরা অনেক আগায় গেছি, জানি যে আমরা শিক্ষার দিক দিয়ে বেশ আগায় গেছি, গত কয়েক বছরে আমাদের শিক্ষার সাফল্যও অনেক বেশি, আমরা এটাও আগাচ্ছি। কাঠামোগত পরিবর্তন ইতিমধ্যে হচ্ছে এবং আমরা যা জানি ইতিমধ্যেই আমাদের জানি যে আমাদের নিজেদের অর্থায়নে পদ্মা সেতু প্রায় শেষের দিকে আর একটা স্প্যান বাকি আছে। তাহলে আমার পিছনেও দেখছো যে আমাদের কাঠামোগত পরিবর্তনেরও একটা দৃষ্টান্ত এখানেও আছে। যাই হোক, এরপরে অর্থনৈতিক অবকাঠামো, আমাদের অর্থনৈতিক অবকাঠামো বেশ শক্তিশালী হয়ে গিয়েছে, এটাও আমাদের আছে, আমরা জানি। বৃহদায়তন উৎপাদন, আমাদের উৎপাদনটা বৃহদায়তনের ক্ষেত্রে করতে হবে, এটাও ইনশাল্লাহ তৈরি হয়ে গেছে, যে আমাদের দেশে কিছু কিছু ভারী শিল্প প্রতিষ্ঠান সৃষ্টি হচ্ছে এবং আরো হবে। জনগণের দৃষ্টিভঙ্গি, আমাদের জনগণের দৃষ্টিভঙ্গি এখন পরিশ্রমী জনগণ হচ্ছে এবং আগের তুলনায় জনসংখ্যা বেশি হলেও জনসংখ্যা এখন সম্পদে পরিণত হওয়ার দিকে যাচ্ছে এবং মানুষ আগ্রহ ওই দিকে যাচ্ছে। সামাজিক ও ধর্মীয় পরিবেশটা আমাদের এখনো পুরোপুরি ওইভাবে তৈরি হয়নি, এখনো সামাজিক দৃষ্টিভঙ্গিটা বা ধর্মীয় কুসংস্কার এখনো কিছু বিদ্যমান।
আমরা সেখান থেকে ইনশাল্লাহ আরো যাব, কাটা উঠবো। বিস্তৃত বাজার, আমরা জানি আমাদের অভ্যন্তরীণ বাজার খুব সংক্ষিপ্ত, খুব ছোট। এই বৃহদায়তন শিল্পের প্রসার যেহেতু হবে, সেই জন্য আমাদের জন্য দরকার আন্তর্জাতিক বাজারের পরিসর বৃদ্ধি করা, এবং সেই বিদেশি দ্রব্যের প্রতিযোগিতার কারণে আমাদের দেশীয় শিল্পের যাতে সম্মুখীন না হয়, সেই জন্য আমার বিস্তৃত পরিসরে যাইতে হবে। আমার বিস্তৃত বাংলাদেশ কিছু পণ্য অলরেডি যাচ্ছে, তৈরি পোশাক, হিমায়িত খাদ্য, ওষুধ, সিমেন্ট ইত্যাদি আন্তর্জাতিক বাজারে নিজেদের স্থান তৈরি করে নিতেও পেরেছে। আমরা জানি যে আমাদের স্কোয়ারি প্রায় 18টা দেশে ওষুধ রপ্তানি করছে, আর তৈরি পোশাকের তো কথা বলবো না, হিমায়িত খাদ্য, ওষুধ। আমাদের আম, সাতক্ষীরা, চাঁপাইনবাবগঞ্জের আম আমাজন নিচ্ছে, তাহলে আমাদের পণ্যর চাহিদা বিশ্বব্যাপী হয়ে যাচ্ছে। বিস্তৃত বাজার আমরা তৈরি করতে সুষ্ঠু নীতিমালা প্রয়োজন। সরকারি ইনশাল্লাহ ইতিমধ্যেই বেশ কিছু সুষ্ঠু নীতিমালা প্রয়োগ করছে, যা আমাদের অর্থনীতি উন্নয়নের শর্ত পূরণ করে। অভ্যন্তরীণ সঞ্চয়, আমাদের অভ্যন্তরীণ সঞ্চয়ও সরকার উদ্বুদ্ধ করতে পারছে এবং সেটাও বৃদ্ধি পাচ্ছে। অর্থনৈতিক উন্নয়নের পরিমাপের সূচক কি কি এবং অর্থনৈতিক উন্নয়নের মাপকাঠি কি? প্রথম কথা আসি যে তাহলে মাপকাঠি কি, বা একটা দেশ উন্নয়ন কিনা, বা একটা দেশ কতটুকু উন্নয়ন সাধন করছে, সেটার মাপকাঠি কি কি? জাতীয় আয়, আমরা জানি যে জাতীয় আয় অর্থনৈতিক উন্নয়নের অন্যতম একটা মাপকাঠি। কোন দেশ কত মাথাপিছু আয় কত বেশি, বা জাতীয় আয় কিরকম, সেটার উপর ডিপেন্ড করে অর্থনৈতিক উন্নয়ন। এই জাতীয় আয়ের মধ্যে কি কি আছে? জনসংখ্যা বৃদ্ধির হার, জনসংখ্যা বৃদ্ধির হার একটা নির্ধারণ। এরপরে আছে কি? জীবনযাত্রার মান, কোন দেশের মানুষ কিভাবে লাইফ স্টাইল করছে, বা তাদের জীবনের মানও নির্ভর করে অর্থনৈতিক উন্নয়ন কতটুকু হলো। অর্থের মূল্য হ্রাস, অর্থের মূল্য হ্রাসটা কি? যে প্রকৃত দ্রব্যমূল্যের দাম উঠানামা করা বা প্রকৃত আয় নিরূপণ করা এক্ষেত্রে কঠিন হয় অর্থের মূল্যায়ন ক্ষেত্রে। পরিবেশ দূষণ, পরিবেশ দূষণ হলে অবশ্যই সে দেশের মানব কল্যাণে হ্রাস পায় এবং উন্নয়ন প্রক্রিয়ায় পরিবেশকে দূষণ করে। সুতরাং পরিবেশ দূষণটাও উন্নয়নের একটা মাপকাঠি। তারপর অবমূল্যায়ন, এটাও একটা, যে সৃষ্ট সৃষ্টি বাণিজ্যিক ঘাটতির দাঁড়ানো দ্রব্যের মুদ্রামানের অবমূল্যায়ন হয়, সেটা হলেও দেশের উন্নয়নের একটা মাপকাঠি। এরপরে কি আছে? মাথাপিছু আয়, মাথাপিছু আয় দ্বারাও একটা দেশের অর্থনৈতিক উন্নয়ন কতটুকু সেটা মূল্যায়ন করা হয়। এটা হচ্ছে উৎপাদন কৌশল। জাতীয় আয়, দেশের জাতীয় মাথাপিছু আয় বাড়তে পারে, অর্থাৎ মাথাপিছু আয় বেড়ে যাবে উৎপাদন বৃদ্ধি হলে। তারপর হচ্ছে আয় বন্টন, আয় কিভাবে বন্টন হচ্ছে সেটাও একটা বিষয়। জনসংখ্যা ও ভোগ ব্যয়, যে জনগণের খালি অর্থ থাকলে হবে না, ভোগ ব্যয় থাকতে হবে এবং ভোগের ইচ্ছা থাকতে হবে। অর্থনৈতিক কল্যাণ, অর্থনৈতিক কল্যাণে কিভাবে কাজ হচ্ছে সেটা দেখি। যে মানসিক বিষয়, মানসিক বিষয় কি? কল্যাণ একটা মানসিক বিষয়, এটা পরিমাপ করা যায় না, যে আমাদের কি কি কল্যাণ করছে সেটাই হচ্ছে বিষয়। এবার হচ্ছে ধনীর আয় বৃদ্ধি, ধনী শ্রেণীর আয় বৃদ্ধি পাইলে ভোগও বেড়ে যায়। অর্থনৈতিক উন্নয়নের দ্রব্যের চাহিদা ও যোগান ও চাহিদা কিরকম সেটা। এরপরে আসি মানব উন্নয়ন সূচক। আসলে মানব উন্নয়ন সূচকে কি বলছে সেটা আমরা জানি, যে জাতিসংঘ উন্নয়ন সূচকে ইউএনডিপি পক্ষে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস থেকে বলছে হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট 1999 উন্নয়নের মাপকাঠি উল্লেখ করা হয়। ওকে, এতে কি কি আছে? গ্রাম ও শহরের বৈষম্য দূর কতটুকু আছে সেটা দেখতে হবে, যে আমরা গ্রামেও যদি এখন বাস করি সেটা আমরা কতটুকু শহরের সুবিধা বাদ করছি। আপনার প্রত্যন্ত চর অঞ্চলে বিদ্যুৎ চলে এসেছে, আমরা তাহলে শহরের সুবিধা ভোগ করছি। যোগাযোগ ব্যবস্থা যদি ভালো থাকে, আমরা গ্রাম ও শহরের বৈষম্য খুব বেশি থাকে না। ধনী ও দারিদ্রের বৈষম্য, ধনী ও দারিদ্রের বৈষম্য বেশি থাকবে না। মানবাধিকার, পুঁজি উৎপাদন অনুপাত, এই সূচকগুলি হচ্ছে আমাদের অর্থনৈতিক উন্নয়নের মাপকাঠি।
আমরা অর্থনৈতিক উন্নয়নের মাপকাঠি জানলাম, এবার আমরা কিছু জিনিস দেখি। দেখো, এই নাঙল দিয়ে কৃষি চাষ করছে, এই ছবি প্রদর্শিত হচ্ছে এখানে, এই যে নোংরা আবর্জনা, এই যে মানুষগুলি এখানে খাচ্ছে, এখানেই খাবার তৈরি করছে, এখানে ফেলাচ্ছে, এই ট্রান্সপোর্ট, এই অবস্থা, আর এই মানুষ ভাঙচুর করছে, এগুলি কি তাহলে? বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রতিবন্ধকতা। এটা হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রতিবন্ধকতা। ওকে, এখন বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রতিবন্ধকতাগুলি কি কি, এগুলো একটু ডিটেলস আমরা যাব। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রতিবন্ধকতা কি কি আছে সেটা আমরা একটু আরো ডিটেলস যাব। প্রাচীন চাষাবাদ, যেটা দেখালাম, এখনো আমাদের অনেকেই নাঙ্গল দিয়ে চাষাবাদ করছে, তার অর্থ এটা আমাদের অর্থনৈতিক উন্নয়নের, যেটা ছবিতেই দেখাইছি, এটা আমাদের একটা বড় সমস্যা উন্নয়নের। অনুন্নত শিল্প, আমাদের শিল্প এখনো পুরোপুরি উন্নয়নের ছোঁয়া পায়নি, এখনো অনুন্নতই রয়ে গেছে, এটা আমাদের একটা প্রতিবন্ধকতা। কারণ এখনো আমাদের অনেকেই ওই সে আগেকার অনুন্নত শিল্প ব্যবস্থায় উৎপাদন প্রক্রিয়ার সাথে জড়িত। দক্ষ উদ্যোক্তার অভাব, বাংলাদেশের এটা যে কত বড় সমস্যা, যে বাংলাদেশের উদ্যোক্তা শ্রেণীটা এখনো তৈরি করতে পারছি না। বাংলাদেশে আমাদের সামাজিকভাবে মাইন্ড সেট আপ যে আমরা পরের চাকরি করব, কিন্তু আমার কথা যে দক্ষ উদ্যোক্তা যদি হতে পারি, চাকরি চাই না, চাকরি করব, চাকরি দিব, চাকরি করব না, চাকরি দিব, এই যদি মানসিকতা আসে, তাহলে নতুন নতুন ক্ষেত্র তৈরি হবে, নতুন নতুন প্রতিষ্ঠান তৈরি হবে, নতুন নতুন উৎপাদন বাড়বে। সুতরাং এটাও বাংলাদেশের একটা সমস্যা। প্রযুক্তিগত জ্ঞানের অভাব, বাংলাদেশে এখনো প্রযুক্তিগত জ্ঞানের অভাব আছে, যেটা প্রতিবন্ধকতা, এবং যাদের প্রযুক্তিগত জ্ঞান নাই তারাই উন্নয়নের বাধা সৃষ্টি করে। প্রাকৃতিক সম্পদের অপূর্ণ ব্যবহার, আমরা প্রাকৃতিক সম্পদের এখনো পূর্ণ ব্যবহার করতে পারছি না, যে আমাদের পরিপূর্ণ যে ব্যবহার সেটা করতে পারছি না। মূলধনের অভাব, আমাদের মূলধনটা এখনো পুরোপুরি হয়নি, মূলধনের অভাব এখনো বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের একটা বড় বাধা। আমাদের সবচেয়ে বড় একটা জিনিস যে আমরা জানি যে আমাদের দেশে ব্যাপক দুর্নীতি, ব্যাপক ব্যাপক দুর্নীতি। সম্প্রতিকালে আমরা বেশ কিছু বিষয়গুলি মিডিয়াতে দেখেছি, যে দুর্নীতির ফলে তাদের সম্পদের পাহাড় কিভাবে হয়েছে, সেই সম্পদের জন্যই বাংলাদেশের অর্থনৈতিক অনেক বড় একটা বাধা। মাথাপিছু আয়ের স্বল্পতা, আমাদের মাথাপিছু আয়ের স্বল্পতা মানে উৎপাদন কম, ভোগ কম, আয় কম, সঞ্চয় কম বিধায়, জাতীয় আয় কম বিধায় মাথাপিছু আয়েরও স্বল্পতা। দুর্বল অবকাঠামো, যেহেতু আয় কম সেহেতু দুর্বল অবকাঠামো এখনো রয়ে গেছে, এখনো যেটা দেখালাম যে গ্রামের রাস্তা পুরোপুরি ভালোভাবে তৈরি হয়নি। রাজনৈতিক অস্থিতিশীলতা, এখনো অস্থিরতা আছেই। এই যে রাজনৈতিক অস্থিরতা, আমরা সাম্প্রতিককালে এই যে গত কয়েকদিন আগে যদি জানি যে আমাদের কিছু দুষ্কৃতিকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর করেছে, এটাও রাজনৈতিক একটা, যে ধর্মীয় উগ্রতা থেকেই এই রাজনৈতিক অস্থিরতা আসছে। দক্ষ শ্রমশক্তির অভাব, আমাদের দক্ষ শ্রমশক্তির অভাব আছে। শিক্ষার অভাব, আমরা এখনো পুরোপুরি যে গুণগত শিক্ষা, সেই শিক্ষায় শিক্ষিত হতে পারছি না, এটাও আমাদের মূল সমস্যা। সামাজিক কারণ, যে সামাজিক কারণের কারণে এই যে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়েছে, এটা আমরা একটু আগে আলোচনা করলাম। খাদ্য সমস্যা, আমরা খাদ্য প্রায় সম্পূর্ণ অর্জন করতে পারছি, তারপরেও কিছু কিন্তু আমরা এখনো পুরোপুরি পারি নাই। যেমন গত বছর পেঁয়াজের ক্ষেত্রে আমাদের কি অবস্থা হয়েছে, সেটা অবশ্যই খাদ্যরই একটা উপাদান, তাই না? এখনো আমাদের খাদ্য সমস্যা রয়ে গেছে। অর্থনৈতিক উন্নয়নের পদ্ধতি,
অর্থনৈতিক উন্নয়নের কি কি পদ্ধতি আছে এবং সেই পদ্ধতিগুলি কি কি আমরা সেটাই আলোচনা করব। আমরা জানি অর্থনৈতিক পদ্ধতি কি কি আছে। একটা হচ্ছে ভারসাম্য উন্নয়ন পদ্ধতি। ভারসাম্য উন্নয়ন পদ্ধতিটা কি বুঝাইছে? আমরা জানি 1943 সালে প্রকাশিত একটি নিবন্ধে রোজেস্টাইন রোডেন সর্বপ্রথম সুষম এবং ভারসাম্য উন্নয়নের ধারণা প্রকাশ করেন। পরবর্তীতে রাগনার নার্কাস এবং আর্থার লুইস এই তত্ত্বকে সমর্থন করেন। অর্থনীতির এইটা বলছে যেটা অর্থনীতি একই সাথে বিভিন্ন ধরনের ভোগ্য শিল্প স্থাপন করা উচিত এবং ভোগ্য বিনিয়োগের শিল্পের প্রসারের সামঞ্জস্য রাখা উচিত। পরিপূরক শিল্প গড়ে উঠলে দ্রব্যমূল্য বিক্রি না হওয়ার ঝুঁকি কম এবং পরিকল্পিত উন্নয়ন সংগঠিত হয়। এটাই বোঝাতে চেয়েছেন যে ভারসাম্য উন্নয়ন। কোনো একক শিল্প স্থাপনের মাধ্যমে বাজার এর চাহিদা বৃদ্ধি করা সম্ভব নয়। বিভিন্ন প্রকার শিল্প কাঠামো একই সাথে গড়ে উঠলে শিল্প শ্রমিকের আয় ও ক্রয় ক্ষমতা বৃদ্ধি পায় এবং তারা বিভিন্ন পণ্য ক্রয় করে এবং সেইভাবে তারা আগায়। এবং বিভিন্ন শিল্পের ভারসাম্য ও সামঞ্জস্যপূর্ণ পুঁজি বিনিয়োগ করলে প্রত্যেকটি শিল্পের প্রসার ঘটে এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত হয়। এটা যদি হয় তাহলে ভারসাম্য অভারসাম্যটা কি? অভারসাম্য হচ্ছে যে বিশিষ্ট উন্নয়ন পদ্ধতির প্রধান প্রবক্তা হলেন অধ্যাপক আলবার্ট হার্টম্যান অ্যান্ড হ্যান্স সিঙ্গার। তারা বলেন অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে ভারসাম্য বিনিয়োগের ব্যবস্থার পরিবর্তে বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ ক্ষেত্রে পুঁজি বিনিয়োগের পদ্ধতি অনুন্নত দেশের অর্থনৈতিক উন্নতির চাহিদা করে। তার অর্থ অর্থনৈতিকের ক্ষেত্রে সব ক্ষেত্রে নয়, বিশেষ ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে। এটা আকর্ষণ এবং প্রসার এবং টান একটি নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী কি করতে হবে? অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে ভারসাম্যহীন বিনিয়োগের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ঘটানো সম্ভব। সেটির ক্ষেত্রে কি করতে হবে? কতকগুলো বিশেষ ক্ষেত্রে প্রণোদনা বা ইন্ট্রোডিউস ইনভেস্টমেন্ট করতে হবে, তাহলে এবং দেশের উন্নয়ন বেশি হবে। যে কিছু বিশেষ ক্ষেত্রে উন্নয়ন যদি করা যায় তাহলে সেই দেশের উন্নয়ন বা অসম উন্নয়নটা হবে। এখন আসি এই দুইটা পদ্ধতিতেই উন্নয়ন হওয়া সম্ভব। এখন আসি বাংলাদেশের ক্ষেত্রে, আমি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে কোন পদ্ধতি বেশি গ্রহণযোগ্য আমি মনে করি, এবং বাংলাদেশ সরকারও সেটাই মনে করি, সেইভাবে কাজ করছে, যে অভারসাম্য উন্নয়ন। আমরা জানি যে বাংলাদেশ সরকার ইতিমধ্যেই বিশেষ বিশেষ খাতে প্রণোদনামূলক বিনিয়োগ করে থাকে। সুতরাং বাংলাদেশের যেমন কি গার্মেন্টস শিল্পে কিন্তু উন্নয়নের ফলে বাংলাদেশের অর্থনৈতিক চাকা উন্নয়ন হয়েছে, বাংলাদেশের জনশক্তি রপ্তানির ক্ষেত্রে উন্নয়ন হয়েছে। এই যে বিশেষ বিশেষ খাত, এটাই বাংলাদেশ সরকার করছে এবং বাংলাদেশ সরকার এটাই হওয়া দরকার। কৃষি উৎপাদন বৃদ্ধি পেলে দেশের ঘাটতি দূর হবে, শিল্পের প্রয়োজনে কাঁচামাল পাওয়া যাবে, উৎপাদন কৃষি পণ্য রপ্তানি করে অধিক বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব এবং বৈদেশিক মুদ্রা বিনিময়ে বিদেশ হতে শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল আমদানি করা সম্ভব। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ভারসাম্য এবং অসাম্য বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অভারসাম্য বা অসম উন্নয়ন পদ্ধতি অনুসরণ করা উচিত এবং সেটাই করা হচ্ছে। সবাইকে আজকের ক্লাস মনোযোগ সহ শোনার জন্য এবং ধৈর্য সহকারে শোনার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় অনলাইন ক্লাসে ধন্যবাদ। সবাইকে আমার শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম।